আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের সামনের পরবর্তী যে জার্নিটা রয়েছে, এসএসসি পরীক্ষার রেজাল্টের পরবর্তী জার্নি, কলেজ গাইডলাইন এবং তোমাদের সামনে ২টা বছর কলেজে কীভাবে পড়তে হবে, কোন কলেজে ভালো হবে, কোন বইটা পড়তে হবে, কীভাবে পড়তে হবে, আর তুমি এই পয়েন্টে কতদূর সামনে যেতে পারবা, কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, এই নিয়ে তোমাদের সামনে আলোচনা করা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছো এবং অনেকেই মন মতো রেজাল্ট পেয়েছো, অনেকের মন মতো রেজাল্ট পাও নাই। তো সর্বপ্রথমেই তোমরা শুকরিয়া আদায় করবা আল্লাহর কাছে যে তোমরা অন্তত ভালো একটা মার্ক নিয়ে সম্মানজনক একটা পাশ করেছো, সবার মুখ উজ্জ্বল করেছো এবং তোমরা পরবর্তী লাইফের জার্নিতে এখন পদার্পণ করতে চাচ্ছ, কলেজ লাইফে যেতে চাচ্ছ ইনশাল্লাহ। তো এখন মেন কথা হচ্ছে যে রেজাল্ট অনেকেরই মন মতো হয় নাই। কেউ চাইছিল A+ পাইবা, A+ পাও নাই, বা কেউ চাইছিল আরেকটু ভালো করবা, ভালোটা আসে নাই, কম পয়েন্ট পেয়েছো। তো সত্যি কথা বলতে তোমাদের কাছে সব কিছু শেষ হয়ে যায় নাই, তোমাদের এখনও সামনে সময় আছে। তুমি হয়তো বা GPA 5 পাও নাই, GPA 5 থেকে হয়তো বা 10 পয়েন্ট কম পেয়েছো বা 20 পয়েন্ট কম পেয়েছো বা অনেকটা কম পেয়েছো, যে কমটা তোমার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তো মনে রাখবা এই কষ্টটা কিন্তু সাময়িক, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস, কিন্তু তোমার যে সামনে এইচএসসির জার্নি, সেই জার্নিটা কিন্তু অনেক লং জার্নি এবং তোমাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে। তুমি যদি গোল্ডেন A+ পাও, তারপরও তোমাকে কিন্তু লাফালাফি করলে চলবে না। তুমি জাস্ট এসএসসি পাস করেছো, এইচএসসি পাস করা আর এসএসসিতে A+ পাওয়া সমান কথা। আমি আবার বলতেছি, কেউ যদি গোল্ডেন A+ পেয়ে লাফায়, তাহলে কিন্তু তার অনেক কষ্ট করতে হবে পরবর্তী অংশে, যদি সে না বুঝে কলেজের জার্নিটা কত মারাত্মক। তুমি A+ পেয়েছো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কংগ্রাচুলেশন। কিন্তু তোমার A+টা, তোমার এই অর্জনটাকে আমরা কখনো ছোট করতেছি না। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা এসএসসিতে A+ পাই, GPA 5 পাই, গোল্ডেন A+ পাই, তারপরে লাফালাফি শুরু করি। এই লাফালাফি করতে করতে কলেজে 2 বছর যে কেমনে চলে যায় তার টেরই পাই না। দিন শেষে আমাদের পস্তাতে হয়। তো যারা কিনা বুদ্ধিমান, তারা যে রেজাল্টই পাইছে সন্তুষ্ট থাকে, হয় রেজাল্টটা কম তারপরে সে সন্তুষ্ট, হয় রেজাল্টটা মোটামুটি তাও সন্তুষ্ট, হয় রেজাল্টটা আরও ভালো হয়েছে তাও সন্তুষ্ট। তারা কখনোই লাফালাফি করে না, অর্থাৎ তারা উদাসীন হয়ে পড়ালেখা করে না। এখন তোমাদেরকে উদাসীন হয়ে যদি চলো বা পড়ালেখা করো, তাহলে কলেজের কোনো পরীক্ষা দিয়ে ভালো করতে পারবে না। কলেজের এলোমেলো পড়া হবে, বিশৃঙ্খলভাবে পড়া হবে, সিলেবাস শেষ হবে না, মাথা ঘুরবে, এই সেই হাবিজাবি, কলেজের পরীক্ষা চলে আসে, এইচএসসি পরীক্ষা চলে আসে, কোনো কিছু করতে পারবে না, পরে দেখা যাবে ইয়ার ড্রপ দিতে হবে বা পরবর্তীতে কয়েকটা সাবজেক্টে ফেল করার সম্ভাবনাও থাকবে। সিরিয়াসলি বলতেছি। তো রিকোয়েস্ট করতেছি যে যে রেজাল্টই করছো, কেউ মন খারাপ করো না। এখন থেকেই কলেজের সামনের জীবনের জন্য চিন্তা করো যে কীভাবে 2টা বছর সময়টা কাটাতে হবে বা কাটাতে পারবা। তো এখন তোমাদেরকে আমি লাস্টবার বলতেছি, তোমাদের যে রেজাল্টই আসুক না কেন, তোমরা কখনোই মন খারাপ করো না। মন খারাপের কোনো প্রশ্নই এখানে না। তোমরা মনে রাখবা, তোমাদের লাইফ এখানে শেষ না। লাইফের সাকসেস কিন্তু এই এসএসসি রেজাল্ট না। লাইফের সাকসেস হচ্ছে কি আরও সামনে গন্তব্যে যাওয়ার জন্য আরও পরিশ্রম করা, লড়াই করা। এটা একটা সাময়িক কম্পিটিশন, সাময়িক অর্জন, কিন্তু আমাদের মেইন অর্জন হচ্ছে এইচএসসির রেজাল্ট, তারপরে ভার্সিটির রেজাল্ট, তারপর হচ্ছে বাকি জীবনের কার্যক্রমগুলো। তো এই সামান্য একটা রেজাল্টের কম পয়েন্টে তুমি মন মালিন্য হয়ে থাকবা, মন খারাপ করে বসে থাকবা, তাহলে কিন্তু জীবন চলবে না। জীবনটা তোমার এভাবে থেমে থাকতে পারবে না। তুমি চাইবা না তোমার জীবনটা থেমে থাকুক, তুমি সামনে নিয়ে যাবা। তো রিকোয়েস্ট করতেছি, মন খারাপ করো না। রেজাল্ট অনেক খারাপ হইতে পারে অনেকের আসছে, কিন্তু সেই খারাপ মন নিয়ে তুমি যদি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসে থাকো, তোমারই লস। তোমার আব্বা আম্মুরও লস, তোমারও লস, সবারই লস, তোমার পরিবারের লস হবে। কারণ কি, তুমি কলেজের জীবন শুরু করার জন্য যে আত্মবিশ্বাস, সেটাই তুমি পাইবা না। সত্যি কথা বলতেছি, তোমার যদি মন খারাপ থাকে, তুমি প্রয়োজনে কয়েকদিন ঘুরে আসো। কারণ কি, মন খারাপ নিয়ে কখনোই তুমি কোনো কাজ করতে পারবে না। তোমাকে যতই মোটিভেশন দেওয়া হোক না কেন, বাংলাদেশে যত শিক্ষক তোমাকে মোটিভেশন স্পিক দেখ না কেন, তুমি যদি মন খারাপ করে বসেই থাকো, তোমার যদি মনটা খারাপই হয়ে যায় রেজাল্টের জন্য, তাহলে তুমি কখনোই কলেজের বই ধরতেই পারবে না, কলেজের পড়ালেখা শুরুই করতে পারবে না। তো প্রয়োজন কি, তোমার মনটাকে ফ্রেশ করতে হবে, মনটাকে শান্ত করতে হবে, মনটা খুশি করতে হবে, তারপরে তুমি কলেজের পড়া হোক, জীবনে যা যা কাজ করা হোক করতে হবে। তো যাদের মন খারাপ আছে এই মুহূর্তে কলেজের পরীক্ষার জন্য, সরি স্কুলে এই পরীক্ষার জন্য বা এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য মন খারাপ হয়েছে, তোমরা মনটাকে শান্ত করো, মনটাকে খুশি করো, দেন তুমি পড়ালেখা শুরু করতে পারবা। এখন যে যতই মোটিভেশনই দেখ না কেন, জাস্ট শুনবা এক কান দেয়, বের হবা এক কান দিয়ে।
লাভ হবে না। মনটাকে শান্ত করার চেষ্টা করো, মনটাকে কুল করো, আস্তে আস্তে দেখবা তুমি সঠিক বুঝতে পারতেছো। আদারওয়াইজ তোমার যতই কথা বলা হোক, ডানে বামে যতই মোটিভেশন দেওয়া হোক, যতই আদর করা হোক না কেন, যতই তোমাকে সান্ত্বনা দেওয়া হোক না কেন, তোমার মন শান্ত না হওয়া পর্যন্ত তুমি কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারবে না। আমি যে কথাগুলো বললাম, কথাগুলোর একটু মর্মার্থ কি বুঝতে পেরেছো সবাই যা বললাম? এটা আমাকে জানো। তো এখন কাজ কি, যাদের মন খারাপ সবাই মন ভালো করার জন্য ঘুরতে যাবা, বিভিন্ন জায়গায় ঘুরে আসবা বা বেড়াতে যাবা আর কি, যাতে মনটা ফ্রেশ থাকে। আর ভুলে যাবা যে বিগত কয়েকদিনে আমার যা হয়েছে অবস্থা। আচ্ছা, তো আমি অনেকটা কথা বলে ফেললাম। আমার মূল কথা হচ্ছে এটাই যে মনটাকে আগে শান্ত করো, মনটাকে আগে ফ্রেশ করো, মনটাকে আগে শক্ত করো, নিজেকে আগে আনন্দদায়ক করো, মনটাকে আগে বুঝ দাও যে হ্যাঁ আমার যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমি সামনের জন্য আগাবো, পিছনের জন্য আর বসে থাকবো না, কান্নাকাটি করে কোনো লাভ নেই, আমাকে সামনের জীবনে পদার্পণ করতে হবে। ব্যাস, মনটাকে শান্ত করার চেষ্টা করো। আমি জাস্ট একটাই সূত্র বলতেছি, মনটা শান্ত করার চেষ্টা করো। মন শান্ত না হওয়া পর্যন্ত মনকে বারবার বলো তোমাকে শান্ত হতে হবে, তোমাকে শান্ত হতে হবে, আমি একটু ঘুরে আসি, আমি একটু খেলাধুলা করি, আমি একটু গেমিং করি, নাটক দেখি, আমার মনটাকে শান্ত করি, আদারওয়াইজ আমার কোনো কিছুই ভালো লাগবে না। যেই যত ভালো কথাই বলুক, আমার এক কান্দা ঢুকবে এক কান্দা বের হবে। কারণ কি, আমার মনটা খারাপ রেজাল্টের জন্য। মনটা খারাপ যদি মন যদি ভালো না হয়, কখনোই আমি কিছুই করতে পারবো না, আমি শুরুই করতে পারবো না। তো মনে রাখবা, মন খারাপ থেকে মুক্ত পাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে মন কীভাবে ভালো করা যায়। আচ্ছা, এখন তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব আর আমি উত্তর দিব। আমি তো এখন বললাম মেন বিষয়টা হচ্ছে মনটা ভালো করবা, তাহলেই হবে। এখন তোমাদের প্রশ্নগুলো আমি নিয়ে তোমাদের উত্তর দিচ্ছি। হ্যাঁ, একটু আমাকে বইলো তোমাদের কার কি প্রশ্ন আছে, একটু আমাকে বইলো, আমি এক একের প্রশ্ন উত্তর দিচ্ছি। কলেজের গাইডলাইনে কী কি পড়বা, কী করবা পরে বলবো, আস্তে আস্তে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিই। কার কী প্রবলেম আছে বা কার কী কনফিউজ আছে সে বিষয়ে আমাকে বলো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ জয়া, জয়েন করছো, খুশি হলাম। জয়া আমাকে জানাও, শুনতে পাচ্ছ কি জয়া? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। সায়েন্স থেকে আর্টসে গেলে কি কোনো আচ্ছা, সালাম, হ্যাঁ স্যার বলেন। আচ্ছা স্যার, আমি ক্লাস নিচ্ছি তো, আমি পরে কথা বলি, ক্লাস শেষ করে নিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সরি, আসলে একটা জরুরি কল আসাতে আমার লিঙ্কটা একটু চলে গিয়েছিল। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, তো প্রথম প্রশ্ন উত্তর দিচ্ছি। যাদের রেজাল্টের মানে ব্রেক হওয়ার কারণে বা রেজাল্ট কম আসছে এটা মনে করে তুমি যদি এখন সায়েন্স থেকে আর্টস নাও, তাহলে তোমার লস দুইটা, লাভের কথা বলতেছি না, লস দুইটা। প্রথম লস হচ্ছে তুমি কলেজে আর্টস গ্রুপ নিয়ে নিজেকে কম্পিটিশন করাইতে পারবা না বা খাপ খাওয়াইতে পারবা না। কেন? আর্টসের যেই পরিবেশ, 9-10 থেকে আর্টসের পরিবেশের সাথে তোমাকে মানিয়ে চলতে হয়তো, দেন তুমি ইন্টারে আর্টস নিতে পারলে তোমার কাছে এটা গ্রহণযোগ্যতা পাইতো। তুমি এক পরিবেশের মানুষ হইয়া যদি অন্য পরিবেশে হঠাৎ করে চলে যাও, সেই পরিবেশটা বুঝতে বুঝতে 6 থেকে 7 মাস সময় লেগে যাবে। সিরিয়াসলি বলতেছি, সায়েন্স থেকে যদি আর্টস নিতে চাও, প্রথম লস হচ্ছে তুমি পরিবেশ থেকে ব্রেক হয়ে নতুন পরিবেশে ঢুকলা। আর এই পরিবেশ কিন্তু কলেজের পরিবেশ, স্কুলের পরিবেশ হলে কথা ছিল। স্কুলের পরিবেশে ধাক্কায় ধাক্কায় মোটামুটি সায়েন্স 1 বছর পরের বছরে আর্টসে গেলে মোটামুটি ধাক্কা ধাক্কা বোঝা যায়। কিন্তু ইন্টারের ফার্স্ট ইয়ার যে কেমনে চলে যাবো, দেখতে দেখতে চলে যাবো, সেই দেখতে দেখতে চলে গেলেই তুমি এদিকেও পারবে না সেদিকেও পারবে না, তুমি বুঝতেই পারবে না যে তোমার কোন দিক থেকে সময় গেল আর তুমি কোন দিক থেকে কোনটা শুরু করবা কোনটা শেষ করবা। ইন্টারে 2টা পত্র, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, একটা বইয়ের 2টা পত্র, প্রতিটা গ্রুপ সাবজেক্টে 2টা পত্র থাকে। কিন্তু 9-10-এ কোনো পত্র ছিল না, জাস্ট একটাই বই ছিল। কমার্স বলো, আর্টস বলো, সায়েন্স বলো, একটাই পত্র ছিল। কিন্তু তুমি ইন্টারে কিন্তু 2টা পত্র পাচ্ছ। তো ইন্টারের সময়টা হচ্ছে খুবই কম, সিলেবাস সমুদ্রের মতো। তো এখন নতুন করে একটা পরিবেশে তুমি জয়েন করতে চাও, সেই পরিবেশটা বুঝতেই তোমার সময় লাগবে অনেক বেশি।
আর সেই পরিবেশে লেখাপড়া করাটা কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে, চাপ হয়ে যাবে। কেন? আর্টসের যে পরিবেশ, সেই পরিবেশ তোমার ধারণা নাই। আর্টসের সম্পূর্ণটাই মুখস্থ। যদি তোমার মুখস্থ বিদ্যা ভালো থাকে, তুমি যদি মুখস্থ ভালো করে লিখতে পারো এবং প্রতিটা ঘটনার ব্যাখ্যা, তুমি যদি প্রতিটা ঘটনার ব্যাখ্যা, প্রতিটা সালের ব্যাখ্যা, প্রতিটা পয়েন্টের মর্মার্থ বুঝে বুঝে লিখতে পারো পরীক্ষায়, তাহলে তুমি আর্টস নিয়ে কলেজে পারবা। যদি তোমার মুখস্থ বিদ্যা ভালো না থাকে, ঘটনা মনে রাখার প্রবণতা না থাকে, তুমি আর্টস নিতে যেও না ভুলেও। প্রথম যেই ভুল সেটা হচ্ছে নতুন পরিবেশে জয়েন করবা। এই পরিবেশ বুঝতে বুঝতে 6 থেকে 7 মাস সময় লাগবে, আনুমানিক বলতেছি। এটা হচ্ছে প্রথম লস। ইন্টারে আমাদের 2 বছর সময় থাকে না, প্রায় 1.5 বছর সময় থাকে। এর মধ্যে 6 মাস চলে গেলে বাকি থাকবে তোমার প্রায় 11 মাস। এই 11 মাসের সময়ের মধ্যে তুমি প্রথম পত্র শেষ করবা না দ্বিতীয় পত্র শেষ করবা, এরপর তো আছে তোমার অ্যাডমিশনের জার্নি। তো কোন দিকে যাবা? ফার্স্ট ইয়ারেই ফার্স্ট পেপারে বইগুলো শেষ করা যায় না, এত চাপ দেয় কলেজ, এত চাপ থাকে পড়ালেখার। আর্টসের কথাই বলতেছি, সায়েন্স তো বাদ দিলাম, কমার্স বাদ দিলাম। ফার্স্ট ইয়ারে এত চাপ থাকে, ফার্স্ট ইয়ারের মধ্যে ফার্স্ট পেপারে বইগুলো কমপ্লিট করা যায় না, এত চাপ থাকে। তো সেই ফার্স্ট ইয়ারের অর্ধেক সময় চলে যাবে বুঝতে বুঝতেই। কারণ ইতিহাসের এত বিষয়, অর্থনীতি এত বিষয়, হাবিজাবি এত বিষয়, এত কিছু সহজে সায়েন্স স্টুডেন্টরা ক্যাপচার করতে পারে না। এই স্বল্প সময়ের মধ্যে ক্যাপচার করা সম্ভব না। যদি তুমি 9, 10 2 বছর পরে আসতা, সায়েন্সে আর্টসের পরিবেশ বুঝতা যে আর্টসে এই বইগুলো থাকে, এই ঘটনাটা এমনি মুখস্থ করতে হয়, ওই ঘটনা এমনি মুখস্থ করতে হয়, এই বিবরণটা এমনি লিখতে হয়, দেন তুমি কলেজে গিয়ে সেই বিবরণগুলো একটু বড় করে পড়বা। কিন্তু নতুন পরিবেশে যাওয়ার পরে সেই পরিবেশটা বুঝতে তোমার সময় লাগবে অনেক বেশি। পড়তে পড়তে তো তোমার দিন পার হয়ে যাবে, তুমি এইগুলো হারাবা, ওইগুলো হারাবা। তো এইটাই হচ্ছে আমার সাজেশন। যদি তোমার কাছে মনে হয় যে আমার পয়েন্ট একেবারেই কম, আমি আর্টসে চলে যাব, তো বি কেয়ারফুল। ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর্টস নিতে চাচ্ছ, ঠিক আছে। যদি তোমার কাছে মনে হয় যে আর্টসের মুখস্থ বিষয়গুলো ভালো করে পড়ে আমি মুখস্থ করে রাখতে পারবো, ঘটনা যা বলছে হুবহু লিখতে পারবো, তাহলে আমি আর্টস নিব। আদারওয়াইজ আর্টস নেওয়াটা বোকামি হবে বা ভুল ডিসিশন হবে। কথা কি বুঝছো যে কথাটা বললাম? জি স্যার, কিন্তু স্যার আমার যে পয়েন্টটা, এটা দিয়ে তো আমার সায়েন্স তো আর হইব না। সায়েন্সের জন্য তো একদম পুরোপুরি জিপিএ 5 লাগে, আমার তো জিপিএ 5 নাই। আচ্ছা, একটা কথা বলি শোনো। আমার ব্যক্তিগত রেজাল্ট ছিল 4.22। এখন এই রেজাল্টের চাইতে কি তোমার রেজাল্ট কম? আমার যে ব্যাচ, আমি 2016 সালে পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা, আমার রেজাল্ট ছিল 4.22। তো আমি যদি এই 4.22 দিয়ে একটা সরকারি কলেজে ভালো করে চান্স পাই, সরকারি কলেজে, এবং সরকারি কলেজ থেকে যদি আমি ভালো করে এইচএসসি পাস করতে পারি, সায়েন্স থেকেই পারি, তাহলে তুমি কেন পারবো না? তোমার পয়েন্ট তো হচ্ছে 4.83, তো তোমার তো আর আগে পাওয়ার কথা। আমার পয়েন্ট হচ্ছে 4.88। আচ্ছা স্যার, ও সরি 88, তাহলে আরও বেশি, 4.88। তো আমার যেখানে 4.22 দিয়ে সরকারি কলেজে হয়েছে, ভালো একটা কলেজ চান্স হয়েছে, তোমার কেন হবে না? তোমার তো ফার্স্ট লিস্টের পর লিস্টই তোমার লিস্ট চলে আসার কথা সরকারি কলেজ, ইনশাল্লাহ আমি আশাবাদী। তো মনে রাখবা, কেউ যদি 4 পয়েন্টও পায়, তাহলেও কলেজে সায়েন্স নেওয়া তার জন্য কম্পালসারি। 4 পয়েন্টও যদি কে পায়, সেই বাচ্চাটাও সায়েন্স নিয়ে ব্যাকআপ করতে পারবে। 3 পয়েন্ট পায়, আর যারা 3 পয়েন্ট পায় তাদের কষ্ট হবে, তারা চাইলে আর্টসে কনভার্ট হয়ে যেতে পারে 3 পয়েন্ট যারা পায়। ওকে, হিসাব ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, এবার পরবর্তী কি প্রশ্ন করবা দ্রুত করো, হ্যাঁ আমাদের সময় খুব কম। আমি প্রশ্ন নিচ্ছি, উত্তর দিব, এটা শেষ। আচ্ছা, একটা প্রশ্ন করি, একটু পরে দেখি আমি বাকিদের কাছে যাই। ইসমাত, জয়া, লামিয়া, সোনিয়া, বাপ্পি, শশী, রুহান, তোমাদের প্রশ্ন বলো দ্রুত, তোমরা কি জানতে চাও বলো। কলেজ চয়েস দেওয়ার, আচ্ছা কলেজ চয়েস, আচ্ছা লামিয়ার প্রশ্ন উত্তর দিই। কলেজ চয়েস দেওয়ার ডেট মেবি রিসেন্টলি, 1 সপ্তাহের মধ্যে তোমরা জানতে পারবা। এটা আমি শিওর না, 1 সপ্তাহের মধ্যে তোমরা ইনশাল্লাহ জানতে পারবা, তারপরে তোমাদের আবেদন শুরু হবে। আর একটা কথা, সবাই ফার্স্ট চয়েসে রাখবা সরকারি কলেজ, এটা ভালো একটা কথা। সরকারি কলেজের সুবিধা অনেক বেশি, আমি নিজে সরকারি কলেজের স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে বলতেছি ফার্স্ট চয়েস কলেজ। কি বললাম?
রাজনীতি চলে। আচ্ছা বলি শোনো, তোমার প্রথম চয়েস থাকবে সরকারি কলেজ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, সেই কথাটা হচ্ছে তোমার বাসার আশেপাশে যে কলেজ থাকবে, বাড়ির আশেপাশে, বাড়ির লগে যে কলেজ থাকবে, মানে ঘর থেকে বাইরে হলেই কলেজে পাড়া দিতে পারো সেই কলেজ, মানে বাড়ির আশেপাশে। সবসময় মনে রাখবা বাড়ির আশেপাশে কলেজে ভর্তি হবা। আশেপাশে কেন? আশেপাশে কলেজে ভর্তি হলে সুবিধা আছে অনেক। এক নম্বর সুবিধা, সময় সেভ হবে, টাইমটা সেভ হবে। 2 নম্বর সুবিধা হচ্ছে তোমার প্যারা খেতে হবে না, জার্নি করতে হবে না। 3-4 ঘন্টা জার্নি করে কলেজে গিয়া আবার বাসা আসা অনেক কষ্ট। তুমি যদি ঢাকা থেকে কুমিল্লার কলেজে ভর্তি হও, ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছ কলেজ করতে, ধারণা করতেছি আনুমানিক, তো যাইতে লাগবে 3 ঘন্টা, আইতে লাগবে 3 ঘন্টা, 6 ঘন্টা শেষ। আর বাকি থাকবে কত ঘন্টা? তুমি কলেজে গেছো, আইসো, 6 ঘন্টা শেষ। দিনের মধ্যে 24 ঘন্টা, 6 ঘন্টা নাই। এখন বাকি ঘন্টার মধ্যে তুমি খাইবা, নামাজ পড়বা, ঘুমাইবা, কোচিং করবা, প্রাইভেট করবা, অনলাইন ক্লাস করবা, নিজে পড়বা, না কি করবা? শেষ। তুমি ফিট হয়ে যাবা একবার জায়গায় নগাদ শেষ। অর্থাৎ তুমি যদি বাড়ির আশেপাশে কলেজে ভর্তি হও, অন্তত তোমার টাইমটা সেভ হবে, তোমার আর প্যারা খাইতে হবে না, জার্নি করতে হবে না, এখানে প্রচুর সময় বাঁচবে। ইন্টারের যে 1.5টা বছর, এখান থেকে প্রচুর সময় নিয়ে নিজে পড়তে পারবা। আচ্ছা বলি, কথার কথা বলতেছি আর কি। কুমিল্লা তো বললাম, ঢাকা থেকে কুমিল্লা যাই কলেজ করবো আর কি, যাও। তো এটা আনুমানিক বললাম। তো প্রথম কথা কি, সরকারি কলেজে ভর্তি হবা, আর অবশ্যই বাসার আশেপাশে কলেজে ভর্তি হবা। কথাগুলো কি বুঝছো বাকি সবাই যা বললাম? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে যদি তোমাদের রাজনীতি থাকে কলেজে, তাহলে তো চেষ্টা করবা যে ওই কলেজ বাদ দিয়ে অন্য কলেজে পড়ার জন্য, যদি ভয় থাকে সেক্ষেত্রে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি তাড়াতাড়ি বলো। মনে রাখবা কলেজ চয়েস হচ্ছে ফার্স্ট সরকারি কলেজ, যে কোনো কলেজ হতে পারে। আর অবশ্যই মনে রাখবা সেই কলেজের ফ্যাসিলিটি কীরকম, সেই কলেজে ভালো ক্লাস হয় কি না, বেশি প্রেশার দেয় কিনা, ইটিসি ইটিসি। সরকারি কলেজে পড়লে তেমন প্রেশার নাই, বেসরকারি কলেজে পড়লেই জীবন শেষ, তেজপাতা। দেখবা খালি বেসরকারি কলেজে একবার চান্স পাও, এমন চাপ দিবে তুমি না এদিকে তাকাতে পারবা না ওদিকে তাকাতে পারবা, দিনে রাত্রে তুমি টেনশনে শেষ হবে। মানে তুমি হবা মরিচ আর শিলে পাটা ঘষাঘষি করে তোমার জীবন তেজপাতা করে ফেলবে। সব প্রাইভেট কলেজের কথা বলতেছি না, এমন কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে পড়তে গেলে এমন প্রেশার দেয় তারা, মানে জীবন তেজপাতা হয়ে যায়। এটা সিরিয়াসলি বলতেছি। তবে এই কথাটা সব কলেজের জন্য সত্যি না, কিছু কিছু কলেজ আছে। তো রিকোয়েস্ট করতেছি, যেই এলাকায় থাকো না কেন, দয়া করে সরকারি কলেজটাই চয়েস করো, বেসরকারি কলেজে জীবনে ভর্তি হতে যাও না। আর বেসরকারি কলেজে কিন্তু প্রচুর পরিমাণ টাকা লাগে, মাসিক বেতন লাগে, এই ফি সেই ফি, অনেক টাকা লাগে। সরকারি কলেজে পড়ার খরচটা কম। সরকারি কলেজে ভালো ভালো স্যার ম্যাডামরা থাকে, বিশেষ ক্যাডার স্যার ম্যাডামরা থাকে, তাদের ক্লাস একবারে ফাটাফাটি হয়। আমি ক্লাস করছি, আমি তো জানি। বিশেষ ক্যাডারদের ক্লাস যেই ফাটাফাটি হয়, একটা ক্লাস করলে মনে হয় সারাদিন তার ক্লাসটাই করে বসে থাকি, বাসায় না যাই, এত সুন্দর ক্লাস হয়, চমৎকার চমৎকার ক্লাসগুলো তারা করে। তো বেসরকারি কলেজেও ক্লাসগুলো ভালো হয়, খারাপ বলতেছি না, কারণ সেখানে অনেক ভালো ভালো শিক্ষক থাকে। তবে কথা হচ্ছে বেসরকারি কলেজে অ্যামাউন্টের বিষয়, চাপের বিষয় তোমরা সবাই সহ্য করতে পারবে না, অনেকটা প্রেশার থাকবে, বা অনেক সেই প্রেশার নিতে পারবে না। তো রিকোয়েস্ট করতেছি সরকারি কলেজে তোমরা চয়েস দিও। অবশ্যই যেই কলেজে ভর্তি হবা সেই কলেজ সম্পর্কে ধারণা নিও, বড় ভাইয়া আপুদরা আছে কাছ থেকে যোগাযোগ রেখো, সেই কলেজের ফ্যাসিলিটি কীরকম, সেই কলেজে কীরকম পড়ালেখা হয়, ক্লাস কীরকম হয়, চাপ দেয় কীরকম, এগুলো নিয়ে সেই কলেজে ভর্তির জন্য সিলেক্ট করো। এই হচ্ছে প্রাথমিক ধারণা কলেজ সম্পর্কে। এর পরবর্তী প্রশ্ন কি আমাকে বলো। স্যার 4.72 নিয়ে কি এইচএসসি তে A+ পাওয়া যাবে? আচ্ছা, ভালো কথা বলেছো যে এখন তোমার 4.72 হচ্ছে জিপিএটা হচ্ছে এসএসসি। মনে রাখবা এইচএসসির জিপিএ কখনোই এসএসসির উপর ডিপেন্ড করে না। এসএসসিতে তুমি গোল্ডেন A+ পাইছো, ভুইলা যাও। এইচএসসিতে A+ পাওয়া ডিপেন্ড করে অনলি তোমার পরিশ্রম, অনলি তোমার পরিশ্রম এবং আল্লাহ তাআলার রহমত। এইচএসসিতে A+ পাও কখনোই এসএসসির উপর ডিপেন্ড করে না। এইচএসসিতে তুমি কি পাইছো এটা বের করার জন্য এসএসসি তুমি কি পাইছিলা এটা ধারে কাছেও যাইব না। এসএসসি তুমি জাস্ট কোনো রকম পাস করছো, 2 পয়েন্ট পায় পাস করছো, তাও কোনো সমস্যা নাই। তুমি এইচএসসিতে জিপিএ 5 পাইতে পারো যদি সেই লেভেলে পরিশ্রম করতে পারো। এইচএসসির সিলেবাস আউট অফ এসএসসি সিলেবাস। এইচএসসিতে যা যা পড়বা এসএসসির মধ্যে কিছুই মিল পাইবা না, মিল পাইবা কিছু কিছু, কিন্তু এসএসসির সিলেবাসের মতো কিছুই ওরকম মিল পাইবা না এইচএসসি যা যা পাইবা।
সম্পূর্ণ নতুন কিছু তুমি পাইবা, যেটা তুমি এসএসসিতে পড়ছিলা, হয়তো কম পড়ছিলা, এখন বিশালভাবে পড়তেছো, যেটা তুমি আগে জানতাই না। তো কখনই মনে রাখবা, মানে ভুলে যাবা না যে এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য এসএসসির পয়েন্ট ফ্যাক্ট করতেছে। এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য এসএসসি থেকে কোনো পয়েন্ট টান দেয় না, কিন্তু এইচএসসির পুরো হিসাবটাই আলাদা, কলেজ লাইফের হিসাবটা সম্পূর্ণ আলাদা। তোমার এটা এসএসসির সাথে ডিপেন্ড করবে না, মনে থাকবে কথা। জি স্যার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন তাড়াতাড়ি বলো, দ্রুত বলো, সময় কম তো। আচ্ছা আয়েশা, তাহলে পরবর্তী প্রশ্ন বলো, কি প্রশ্ন যা যাচ্ছিল তুমি বলো। এটার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিছেন তো। ওহো, দিয়ে দিছি, তাহলে এটা এটা জি। আচ্ছা যাই হোক, আর বাকি স্টুডেন্টরা তোমাদের মাঝে তো প্রশ্ন থাকার কথা, তোমরা প্রশ্ন বলো। আমি তোমাদের প্রথম সূত্র দিয়ে দিলাম, টেনশন মুক্ত থাকার চেষ্টা করো। টেনশন মুক্ত না থাকলে এগুলো বোঝা লাভ নাই। এই বকবক করতেছি যতক্ষণ ক্লাস নিচ্ছি, এগুলো কিছুই না, এগুলো বৃথা। তোমার টেনশন আছে মনের মধ্যে, ভয় আছে, আল্লাহ আমি পারবো নাকি পারবো না, পারবো নাকি পারবো না, ব্যাস এই কথা মনে করতেছো, তুমি শেষ। এই কথা থেকে বের হওয়ার চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। আদারওয়াইজ এত কিছু বুঝায় লাভ নাই, এত কিছু পড়ায় লাভ নাই, মোটিভেশন দেওয়া লাভ নাই, সব বৃথা, সব পুড়ে ছাই। কেন? তোমার ওই মনের মধ্যে এখনো ভয় চলে আসে। আচ্ছা, তো এখন একটা প্রশ্ন নেই, বাপি প্রশ্ন করছে, একটু ওয়েট করো। তো বাপি বলতেছে এখানে যে স্যার অনেক কলেজে তো মার্ক দেয় যে এত মার্ক পাইলে চয়েস দিতে পারবো। আচ্ছা হ্যাঁ, এখানে প্রশ্নটা উত্তর হচ্ছে যে কলেজে যে যে কলেজগুলো মনে ভালো টপ কলেজ, সেই কলেজগুলো মার্ক দেয় যে 1200-র মধ্যে, সরি 1200 না 1300 জানি, 13 সাবজেক্ট তো 1300, 1300 না 1300ই তো, আমার তো খেয়াল নাই সম্পূর্ণটা, সাবজেক্ট তো 13টাই দিয়েছিলাম। আচ্ছা, 1300-র মধ্যে তোমার 100 যদি পাও তাহলে তুমি ওই কলেজে সিলেক্ট হতে পারবা। তো এটা কিছু স্পেসিফিক কলেজে দেয়, তবে তোমার মার্ক যেটা, সেই মার্কটা তুমি চাইলে কয়েকদিন পর বে করতে পারো। এটা বে করা যায়, এটা সার্চ দিয়ে সিস্টেম আছে, জিপিএটা কতটা মার্ক পাইছো বে করা যাবে। আচ্ছা হ্যাঁ, 1114 পাইছো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলি এখন কথা হচ্ছে, তুমি যেই কলেজে ভর্তি হবা সেই কলেজের যে মার্কের সিস্টেমটা তোমাকে আগে থেকে দেখতে হবে। তবে আমাদের জিপিএ সিস্টেমটাই ম্যাক্সিমাম কলেজে অ্যালাউ করে, জিপিএ কত পাইছি, জিপিএটাই আমাদের কাউন্ট করা হয়, প্রাধান্য দেওয়া হয়। তবে কিছু কিছু কলেজ জিপিএর পাশাপাশি মার্কটাও নেয়, তবে এটা খুবই কম। ম্যাক্সিমাম কলেজে জিপিএ আমাদের গ্রহণ করে। তো মার্ক নিয়ে চিন্তা কারণ নাই, জিপিএটা নিয়ে আশা করি হয়ে যাবে কলেজ ইনশাল্লাহ। আচ্ছা সমস্যা নাই, আলহামদুলিল্লাহ গোল্ডেনের প্রয়োজন নাই, জিপিএ 5 পাইছো এতেই আলহামদুলিল্লাহ, কিছু টেনশন নাই, জিপিএ 5 তো পাইছো এটাই। আচ্ছা মনে রাখবা, জিপিএটাই ফ্যাক্ট করে, ভার্সিটি ভর্তি পরীক্ষা জিপিএটাই কাউন্ট হয়, মার্কটা কাউন্ট হয় না। মার্কটা আমাদের কাউন্ট পরে হয় যখন আমাদের জিপিএটা একটু কম বেশি হয় কারো, মানে ওই যে পয়েন্টের দিকে একটু কম বেশি, সেক্ষেত্রে মার্কটা করা হয়। মানে পয়েন্টে কম না, পয়েন্ট তো ঠিক আছে 5 ফার্স্ট সেকেন্ড থার্ড মেরিট করার জন্য ওই মার্কটা নেওয়া হয়, কিন্তু এমনিতে জিপিএ কাউন্ট করা হয়, মার্ক কাউন্ট করা হয় না কোনো জায়গাতেই। আচ্ছা, কিন্তু অবশ্য বুয়েট আছে, বুয়েট সার্কুলার একটু ভিন্ন রকম আছে, কিছু কিছু ভার্সিটি ভিন্ন রকম আছে, মার্কটাও চায় মাঝে মধ্যে, সেটা ডিফারেন্ট, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের জিপিএটাই চায় বেশি। এসএসসি আর এইচএসসি জিপিএটা কত পাইছি। আচ্ছা এরপরে বলো, আমার এক ক্লাসে কোনো গাইডলাইন শেষ হবে না, এক ক্লাসে জাস্ট তোমাদের উত্তর দেওয়ার প্রশ্নের অপেক্ষা, মানে উত্তর দেওয়ার ক্লাস হবে। আর পড়তে হবে কেমনে সেটা অন্য একদিন পড়াইতে হবে, বুঝাতে হবে, এখন সব কিছু বলা যাবে না, কারণ শর্ট সময় তো, এত শর্ট সময় সব কিছু বলা যায় না। এরপর নেক্সট প্রশ্ন বলো, আমি যা যা বলছি মোটামুটি বুঝতে পারছো, কিছুটা হইলেও ধারণা পাইছো। এখন নেক্সট প্রশ্ন বলো দ্রুত, সময় কম তো, সবাইকেই প্রশ্ন করা উচিত। ইসমাত আসো, জয় আসো, হ্যাঁ বলো। এইচএসসি তে প্লাস পেতে হলে দিনে কত ঘন্টা পড়তে হবে? আচ্ছা একটু ওয়েট করো, ওই আমার ক্লাস 10-এর বাচ্চারা বসে আছে, ওয়েট করো, দেখে সাথে কথা বলে আসি, 10 মিনিট সময় নেই। আচ্ছা, তো এখন শোনো, কথাটা হচ্ছে গিয়ে মার্ক কত সবার, আচ্ছা মার্কের বিষয়টা জানা দিও তাহলে হবে। আচ্ছা দেখো, কি জানি প্রশ্ন বলছিলা যে এইচএসসিতে কি করতে হবে জানি, প্রশ্ন তো বুঝতে পারিনি, আবার বলো কষ্ট করে। স্যার জিপিএ 5 পেতে হলে মানে কত ঘন্টা করে পড়তে হবে দিনে? ও আচ্ছা, দিনে কত ঘন্টা পড়তে হবে, তো এটার উত্তর হচ্ছে গিয়ে এক কথা উত্তর,
তুমি দিনে ততক্ষণ পড়বা যতক্ষণ সম্ভব। উত্তরটা হচ্ছে এইচএসসিতে A+ পাওয়ার জন্য তুমি দিনে কত ঘন্টা পড়বা? যতক্ষণ সম্ভব ততক্ষণ পড়বা। অবশ্যই এর আগে যুক্ত করবা মনোযোগ। খেয়াল রেখো সবাই কথাটা, মনোযোগ। মনোযোগ দিয়ে তুমি যদি একটা বই 5 মিনিট পড়ো, সেই বইটা মনোযোগ ছাড়া 5 ঘন্টা পড়ার সমান। আমি কি কথা বুঝতে পারছি? সবাই কথা বলো। জি স্যার। তুমি যেই বইটাই পড়ো, তুমি যেই সাবজেক্টই পড়ো, গ্রুপে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যেই সাবজেক্টই পড়ো না কেন, মনোযোগ দিয়ে যদি তুমি 5 মিনিট পড়ো, সেই পড়াটা এতটাই কাজে লাগবে, ওই বইটা মনোযোগ ছাড়া পড়া যাও উপন্যাসের মতো, কবিতার মতো, 5 ঘন্টা তুমি বুঝবা না কি পড়ছো। সিরিয়াসলি বলতেছি, মনোযোগ দিয়া যে বইটা যে অধ্যায়টা 5 মিনিট পড়বা, যতটুকু বুঝবা, যতটুকু শিখবা, 5 ঘন্টাও শিখবা না যদি মনোযোগ তোমার না থাকে। তো সারাদিন গাদার খাটনি করা লাভ নাই। অনেকে বলে আমি দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা 14 ঘন্টা পড়ি। কয় ঘন্টা পড়ি? 13 ঘন্টা 14 ঘন্টা পড়ি। তো সেই যে কি পড়া পড়ে এটা জানা যায়, মনোযোগ ছাড়া পড়ে। মনোযোগ ছাড়া পড়ে, সে যে কি পড়ে তা নিজেও জানে না, কিন্তু তাকে দেখাইতে হবে সে পড়ে, টেবিলে থাকে। মনোযোগ তার থাকেই না পড়ার মধ্যে। পড়তে গেলে ফেসবুকে কে SMS দিচ্ছে, টুংটাং শব্দ, SMSটার জন্য মোবাইলটা খুলি। ইউটিউবে কে ছবি আপলোড করছে, ভিডিও আপলোড করছে, এটা দেখি। কে টিকটকে ব্লগ করছে দেখি। মানে পড়তে গেলেই তার মনোযোগ এদিকে সেদিকে, এদিকে সেদিকে ঘুরপাক খায়। তো সে যদি দিন রাত 24 ঘন্টাও পড়ে, তার কি জীবনে একটা লাইন পড়া হইব বলো তো? না স্যার। এখন কথা হচ্ছে যে তোমরা পড়বা, ঠিক ততক্ষণ পড়বা যতক্ষণ তোমার শরীরের সম্ভব। নামাজ পড়া, খাওয়া, গোসল করা, কলেজ, প্রাইভেট, কোচিং এগুলো বাদ দিয়ে যতক্ষণ সম্ভব পড়ার টেবিলে বসে পড়বা। অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা। থিওরি অনুযায়ী তো একটা মানুষের মনোযোগ 20 মিনিট পড়ার পর, আচ্ছা দেখি কি বলছে। আচ্ছা মনোযোগ দিয়ে মিনিমাম তো 10-12 ঘন্টা পড়া লাগবে, তাই না? আরে বলি শোনো, এত ঘন্টা পড়া লাগে না, 20 মিনিট পড়া অটোমেটিকলি ভেঙে যায়। আচ্ছা বলি শোনো, এটা হইতে পারে একটা কথা, কিন্তু এই কথাটা আমি পুরোপুরি একমত না। আচ্ছা এখন কথা হচ্ছে যে মনোযোগ দিয়ে তোমরা, অনেকে বলে স্যার সময়টা বলে দেন না, সময়টা কতক্ষণ পড়বো। আমি বলি যে আমার আমার নিজের শরীরের পক্ষে আমি একটানা পড়তে পারি, সারাদিনই পড়তে পারি। সিরিয়াসলি বলতেছি, আমি যেখানে বসে পড়বো সেখানে যদি আমার নামাজ পড়া, খাবার দাবার সব ঠিক থাকে, আমি সারাদিনই পড়তে পারি যদি ঘুম না ধরে। ক্লান্ত হইলেও আমি পড়তে পারি। আমার পড়ার মধ্যে একটা ভালোবাসা কাজ করে, মায়া কাজ করে, পড়াটাকে ভালোবাসি, ফিল করি, এজন্য পড়তেই ভালো লাগে। তো এইরকম মানুষ যারা আছে তাদের কাছে পড়ার কোনো লিমিটেশন নাই, সে যতক্ষণ সম্ভব ততক্ষণই পড়বে, ঘুম না আসা পর্যন্ত। কিন্তু যার পড়তে গেলেই কষ্ট হয়, মাথা ব্যথা করে, ঘুম ধরে, টেনশন, মনোযোগ নাই, তো তার জন্য লেখাপড়াটা কিন্তু যে লিমিটেশন। আমি বলে দিলাম তুমি 3 ঘন্টা পড়ো, এখন সে চিন্তা করবে স্যার বা ম্যাডাম বা আব্বু বলতেছে দৈনিক তোমাকে 3 ঘন্টা পড়তেই হইব। এখন তুমি কষ্ট করে এই 3টা ঘন্টা কোনো রকম পড়া টেবিলে কোনো রকম কাটাইলা, ব্যাস, তারপর তুমি স্বাধীন। কারণ কি, ওই তোমার দায়িত্ব ছিল 3 ঘন্টা পড়বা। তোমার দায়িত্ব কিন্তু কি ছিল 3 ঘন্টা পড়বা, কারণ একজন বলে দিছে, তো একজন স্যার ম্যাডাম, একজন গার্ডিয়ান, একটা গাইডলাইন বলে দিছে তোমাকে 3 ঘন্টা পড়লেই এনাফ, এইচএসসি A+ পাওয়া যাবে। 3 ঘন্টা পড়লেই এনাফ। বা আমি ধরলাম 3 ঘন্টা না, 5 ঘন্টা বা 7 ঘন্টা ধরলাম। এখন যদি বলি এই 7 ঘন্টা তুমি দৈনিক পড়ো, তাহলে তোমার A+ পাওয়া সম্ভব। কিন্তু এই কথাটা ভুল কথা, কারণ কি এই কথাটার মধ্যে যেমন মনোযোগ নাই, এটা তো সে জানে না, বা এটা তুমি বুঝতেছো না। আসলে ঘন্টা দিয়ে কখনো A+ পাওয়া যায় না, সিরিয়াসলি বলতেছি। 10 ঘন্টা, 20 ঘন্টা, 15 ঘন্টা এইগুলো দিয়ে কখনো A+ পাওয়া যায় না। আচ্ছা সমস্যা নাই, আয়শা রেস্ট নাও, প্রবলেম নেই। তো যে প্রশ্ন করছো, প্রশ্ন থেকে পাইছো, ঘন্টা দিয়ে কখনো A+ পাওয়া যায় না। 10 ঘন্টা পড়ছি, 12 ঘন্টা পড়ছি, A+ কনফার্ম।
এই গ্যারান্টি কেউ এখন দিতে পারবেও না, কারণ এটা ঘন্টার সাথে এ প্লাস নাই, ঘন্টার সাথে কোনো আমার নাই, সম্পর্ক নাই জিপিএ মার্ক পাওয়ার ক্ষেত্রে। কথা কি বুঝছো? কথা বইলো, একটু কথা বইলো, রেসপন্স কইরো। ইজমাত, জয়হা, সনিহা, বাপ্পি, রুহান, শশী, এটা আমাকে বইলো। কথা কি বুঝতেছো? ঘন্টার সাথে কখনোই এ প্লাসের সম্পর্ক নাই। এমনও দেখা যায় তুমি দৈনিক পড়তেছো 10 ঘন্টা, তুমি পাইছো অনেক কষ্টে জিপিএ 5 পাইছো। তোমার একজন বন্ধু, সে বুদ্ধিমান, সে পরিশ্রম করছে 5 ঘন্টা, হ্যাঁ, এই 5 ঘন্টা পরিশ্রম করে কিন্তু সে এ প্লাস পাইছে। কেমনে পাইলো? টেকনিক, এগুলো টেকনিক শিখতে হবে। 5 ঘন্টা পড়া 10 ঘন্টা পড়ার সমান, টেকনিক বুঝে পড়তে হয়। ওই সারাদিন গাদার মতো খাইটা বক 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 কইরা গুন 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 কইরা পড়া টেবিল বয়ে থাকলেই হয় না, টেকনিক বুঝে পড়তে হয়। এত পড়ালেখা করা লাগে না। আমাদের সিনিয়র যে ভাইয়াপড়া আছে তারা কিন্তু এত পড়ালেখা করে নাই, কোচিংয়ে কলেজে প্রাইভেটে গেছে, দিনে মোটামুটি একটা পড়ার মধ্যে ছিল, তারা পরীক্ষা ভালো রেজাল্ট করছে, কলেজে পরীক্ষা ভালো করছে, এইচএসসি পরীক্ষা ভালো করছে। তাদের টেনশন ছিল না দৈনিকে 10 ঘন্টা পড়বা, 20 ঘন্টা পড়বা, 12 ঘন্টা 13 ঘন্টা পড়বে, এত টেনশন ছিল না। তারা ছিল কি রেগুলার পড়বে, কন্টিনিউ করবে, যা কলেজে পড়ায় কোচিংয়ে পড়ায় জাস্ট রিভিশন দিবে, বাসায় প্র্যাকটিস করবে, শেষ। তো এই জন্য আমার লিমিটেশন লাগবে না যে 10 ঘন্টায় পড়তে হবে, 5 ঘন্টায় পড়তে হবে, এরকম কোনো কথা নাই। যতক্ষণ সম্ভব ততক্ষণ পড়বো, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বো, ব্যাস। 10 মিনিট হলে 10 মিনিট কথার কথা বলতেছি, আধা ঘন্টা হলে আধা ঘন্টায়, 1 ঘন্টা হলে 1 ঘন্টায়, ব্যাস। কিন্তু আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা তো পড়া হয় না, রিভিশন দিতে তো সময় লাগে, বা যা যা পড়ছি কলেজ স্কুলে বুঝতে একটু সময় লাগে। তো মোটামুটি যদি আমি ধরি সময়ের কথা বলো, কমপক্ষে তোমাকে 5 ঘন্টা দৈনিক পড়তেই হবে। এই 5 ঘন্টা সময় হচ্ছে কলেজের পড়া, কোচিংয়ের পড়া, খাওয়া, নামাজ পড়া, হাবিজাবি সব কিছু বাদ। এ বাদ দিয়ে মোটামুটি তুমি যদি 5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারো, আশা করা যায় এইচএসসিতে তুমি জিপিএ 5 ইনশাল্লাহ পাইবা এবং ভালো একটা ভার্সিটিতে চান্স পাইবা। এটা আমি আপাতত একটা ধারণা দিচ্ছি। মোটামুটি 5 ঘন্টা তুমি যদি পড়তে পারো, রেগুলার ডেইলি পড়তে হবে, একদিন মিস করা যাবে না, ডেইলি, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, যদি এই কাজটা করতে পারো ব্যাস এনাফ। এর বেশি লাগে না, 5 ঘন্টা বেশি পড়া লাগে না। তুমি নিজে জাজ করে দেখতে পারো, যদি তোমার শরীরে কুলায়, হ্যাঁ তুমি পড়তে পারো 10 ঘন্টা, এটা তোমার ইচ্ছা। তো এই 5 ঘন্টা সময় কিন্তু কলেজের টাইম বাদ দিয়ে, কোচিংয়ের টাইম বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে 5 ঘন্টা নিজে সময় দিয়ে পড়বা, নিজেকে পড়তে হবে, নিজেকে পড়া শিখতে হবে, ব্যাস, তাহলেই সম্ভব। তো আমি অনেকটা সময় নিয়ে কথা বলছি, এটা আমাকে জানাও। ইজমাত, জয়া, সোনিয়া, বাপ্পি, রুহান, শশী, কথাগুলো কি বুঝতে পারলা কিনা? বুঝতে পারছি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ। তো তোমরা একটু প্রশ্ন করো, আমি তো তোমাদের জন্য আজকে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলো। স্যার, এটা শুনছি যে আমি আর্টসে, মানে কেউ যদি আর্টস থেকে মানে এক্সাম দেয় তাহলে নাকি ভার্সিটি গুলোতে তার চান্স মানে ইজি হয়ে যায়। যেমন আমার একটা ভাইয়া ছিল, কাজিন, তো সে হচ্ছে সায়েন্স থেকে পড়েনি, মানে সে ভালো রেজাল্ট ছিল না অতটা, কোনো ভালো কলেজ ছিল না বা কোনো ভালো স্কুল এরকম ছিল না, তো সে ডিউতে মানে হিস্ট্রি ডিপার্টমেন্টে এখন পড়তেছে আর্টস নিয়ে। তো আমি মানে এটা কোয়েশ্চেন যে আর্টস নিলে কি মানে ভার্সিটি গুলোতে চান্স ইজি হয়ে যায় নাকি এটা ভুল কথা? না, এটা আমি একমত না, ভার্সিটিতে ইজি হয়ে যায় এই কথাটা আমি একমত না। কেন কি, আমাদের হচ্ছে আর্টসের বিষয়গুলোতে তোমার মুখস্থ রাখতে হয় বেশি। এখন তুমি যদি মনে করো যে আমার বায়োলজি পড়তে ভালো লাগে বেশি, কারণ বায়োলজি মুখস্থ থাকে বেশি, আমি অঙ্ক বুঝি না, আমার অঙ্কের প্রতি তেমন ভালো লাগা কাজ করে না, আমি অঙ্কটা বুঝতে পারি না, অঙ্ক বুঝতে আমার কষ্ট হয়, সেক্ষেত্রে তোমার মুখস্থ বিদ্যা ভালো হলে তুমি আর্টস নিতে পারো। আর্টস নিলে কখনোই যে আর্টস নিলে আমার সব কিছু সহজ হয়ে যাবে এই কথাটা ভুল। কারণ কি, আর্টস নিয়ে পড়লে তুমি দিন রাতে এমনভাবে তোমাকে পড়তে হবে যাতে বইয়ের লাইন টু লাইন, পার্ট টু পার্ট, কোন ঘটনার সাথে কোন ঘটনা ম্যাচিং হয়, সালগুলো কী কী, এগুলো সব মনে রাখতে হবে। আদারওয়াইজ এইচএসসিতে এ প্লাস পাওয়া কষ্টকর। তোমার যে ভাইয়া পাইছে সেই ভাইয়া হয়তো বা সেই লেভেল ট্যালেন্টেড ছিল, পার্সন ছিল, এইচএসসি লেভেলের কথা বলতেছি, এসএসসি লেভেল না। এইচএসসি লেভেলে সে অনেক পরিশ্রম করছে, অনেক অনেক ত্যাগ পরিশ্রম করার পরে সে রেজাল্টটা পর্যন্ত করতে পারছে। কিন্তু সবার ক্ষেত্রে না, এটা হইতে পারে আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা। কারণ ইন্টারের যে ইতিহাস, ইন্টারের যে বিষয়, এগুলো তো আমি মোটামুটি দেখছি, জানি, পড়াইছি, তো এটার সাথে ম্যাচিং করলে বোঝা যাবে না যে আসলে এতটা সহজ, অনেক ঘুরে পেঁচে প্রশ্ন হয়। তাহলে তুলনামূলকভাবে সায়েন্স থেকে কি আর্টস হার্ড নাকি আর্টস কঠিন? মানে
যদি আমি শিফট হতে চাই তাহলে কি আমার উচিত হবে কিনা? আমি প্রথমেই তো বলছি তোমাকে এই মার্ক ভালো কথাটা। আসছে আলহামদুলিল্লাহ। এখন মার্ক 1211 আসছে আমার মানে গোল্ডেন এ প্লাস, বাট আমার মনে হচ্ছে যে আমি হয়তো সায়েন্স নিয়ে পারবো না, মানে হয়তো হার্ড হবে এরকম মনে হচ্ছে। আচ্ছা, তো এই কথাটা প্রথম অফ অল বলতেছি, এটা তোমার ভুল বা ভ্রান্ত ধারণা। মনে হচ্ছে বলতে কোনো কথা নাই। তুমি গোল্ডেন এ প্লাস পাও নাই সায়েন্সের? আরে ওরা এসএমই দিচ্ছে। না পাইছি, মানে গোল্ডেন এ প্লাস আর 1211 মার্ক উঠছে, মানে ভালোই আসছে রেজাল্ট। তো আচ্ছা, আমি একটা কথা ভাবতেছি বলি। যে এবার এইচএসসি তে, মানে এইচএসসি তে অনেক কষ্টে হচ্ছে সায়েন্সটা পার করছি, তো বাই চান্স ভালো মার্ক আসছে, তো আমি ভাবতেছি এইচএসসি তে যদি আবার হার্ড হয় তখন যদি কোথাও না পাই, ফার্স্ট টাইমে যদি ফেল করি, এগুলা। আচ্ছা, এই কথাটা যদি কোনো একটা স্টুডেন্ট আমাকে বলতো যে এই স্টুডেন্টের রেজাল্টটা এরকম হয়েছে অথবা এরকম হয়েছে,